রেণু রেণা। আমি আজকে দ্বিতীয় ভাবের বিচার সম্পর্কে আরও কিছু কথা বলবো। আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি। এই দ্বিতীয় ভাবে কী আলোচনা করতে হয়, দ্বিতীয় ভাবে আলোচনা সমূহ নিয়ম কি কি বিচারে কীরকম নিয়ম ফলো করা হয়, এগুলো অনেকটাই বলেছি। আর আজকে আমি এই পর্বটা শেষ করব, দ্বিতীয়ভাবে বিচার শেষ করব। ধনভাব বিচারের যে সূত্র, সেই সূত্র অবলম্বন করেই বিচার। তো একটা ভিডিও পুরোটা শেষ হয়নি, বা অনেক বড় ভিডিও হয়ে যেত একটা ভিডিও বলতে গেলে। তাই জন্য আমি এটা দুটো পার্টে করেছি। প্রথম ভাব বা লগ্ন ভাবটাও আমি 3টে পার্টে করেছি। তো আজকে আমার ধনভাব সম্বন্ধে আলোচনার দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন। তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি। সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন, যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে। সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন, সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। এই জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। এখনও পর্যন্ত আমি যা যা নোটস দিয়েছি সব স্তরের মেম্বারদের জন্যই দিয়েছি। 3টে স্টেজ রেখেছি আমি মেম্বারশিপে। সব স্তরের মেম্বারদের জন্যই আমি কিন্তু এই সমস্ত নোট যা যা দিয়েছি সব স্তরের মেম্বাররাই পাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। আগের পার্টে বা আগের পর্বে যা যা বলেছি ধনভাব বিচারের জন্য, সেই সূত্রগুলো ছাড়াও ধনভাব বিচার করার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে জাতকের বা জাতিকার ভাগ্য আর কর্মভাব কীরকম। কারণ অর্থের সঙ্গে বা ধন সম্পদের সঙ্গে ভাগ্য অর্থাৎ পূর্বজন্মের সুকৃতির ফল এবং লগ্নের দশম মানে কর্মভাব অর্থাৎ ইহজন্মের কর্মের ফল অঙ্গাঙ্গিভাবে জড়িত বলা যেতে পারে। যদি কোনো জাতকের পূর্বজন্মের সুকৃতির ফল শুভ না হয় এবং ওই সঙ্গে ইহজন্মের মানে এই জন্মের কর্মভাবও শুভ না থাকে, অর্থাৎ কর্মস্থান যদি সুদৃঢ় না থাকে, তাহলে জাতকের ধনভাগ্য যতই শুভ হোক না কেন, মানে এর আগের পর্বে যে সমস্ত শুভ হওয়ার যোগ আলোচনা করেছি, সেই সব হিসাবে যতই শুভ হোক না কেন, তার জীবনে আশাতীতভাবে শুভ ফল লাভ হবে না। সুতরাং ধনভাবের সঙ্গে ভাগ্য ও কর্মভাবের প্রত্যক্ষ সম্পর্ক আছে। এছাড়া ধনভাবের সঙ্গে ধনকারক গ্রহ বৃহস্পতির সম্পর্ক থাকা প্রয়োজন, অর্থাৎ ধনভাবের বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি, অথবা ধনপতির সঙ্গে বৃহস্পতি অথবা শুক্রের সম্পর্ক থাকলে জাতকের দশা অনুযায়ী ধনভাবের হ্রাস বৃদ্ধি বুঝতে হবে। এই বিষয়ে আমি একটা উদাহরণ দিই। আমার এক ক্লায়েন্টের বৃষ লগ্ন, সিংহে চন্দ্র, ধনুতে শনি আর বৃহস্পতি, কন্যায় রাহু, কুম্ভে রবি। এই বিচারটার জন্য অন্যান্য গ্রহের কথা আমি বলছি না, তার প্রয়োজন নেই। বৃষলগ্নে রবি চতুর্থপতি অর্থাৎ কেন্দ্রপতি হয়ে নবম দশমপতি শনি দৃষ্ট হয়ে, অর্থাৎ নবমপতির সঙ্গে চতুর্থপতির সম্পর্ক হেতু কেন্দ্র কোণপতির সম্পর্কের জন্য রবি রাজযোগের ফলে সূচক হয়েছে। যেহেতু বৃষলগ্নের নবম আর দশমপতি শনি রাজযোগকারক, তো সে যখন রাজযোগকারক গ্রহের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে রবি রাজযোগের ফলে সূচক হয়েছে। কিন্তু ওইরূপ রাজযোগ
সূচিত হওয়ার সত্ত্বেও এবং দশমে রবি মানে দশম কেন্দ্রে রবি অবস্থান করে কেন্দ্রবল পেলেও দেখা যাচ্ছে, সিদ্ধান্ত করা হচ্ছে এই যে ওই রবি শত্রুক্ষেত্রগত হয়ে শত্রুগ্রহ শনির দৃষ্টি হেতু বিশেষ বলহীন হওয়ায় এবং ওই সঙ্গে রাশির দ্বিতীয় রাহু অবস্থান করায় জাতকের উপযুক্ত বয়সে অর্থাৎ 32 বছর বয়স থেকে 38 বছর বয়সের মধ্যে রবির মহাদশায় একজনের প্রলোভনের শিকার হয়ে অনভিজ্ঞ ব্যবসায় নেমে 2 লক্ষ টাকা লোকসান হয় এবং তারপরে বেশ কিছুদিন পুলিশের ভয়ে ঠিকমতো বাড়িতে না থাকতে পারে, না স্নান আহার করতে পারে সঠিক সময়, এই ধরনের দুঃখ কষ্ট অতিবাহিত করেছে। কিন্তু জাতক 16 বছর বয়স থেকে এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং ব্যবসায় প্রচুর মুনাফাও করেছে। কিন্তু ওই রবির দশার আগে জাতকের ব্যবসায় কোনো রকম ক্ষয়ক্ষতি দেখা যায়নি, কোনো রকম অর্থ ক্ষয়ক্ষতি হয়নি, উল্টে সর্বদা মুনাফা বৃদ্ধি পেয়েছে। রবির দশা পড়ার পরেই তার যত বিপত্তি। রবির দশার পর চন্দ্রের দশায় যখন শুরু হলো, তারপর থেকে জাতকের জীবনের ব্যবসায়ের যা সুনাম হানি হয়েছিল সেগুলো ফিরে পাওয়া বা অর্থহানি হয়েছিল সেগুলো রিকভার করা, সব কিছু করে ব্যবসায়ের পুনরুজ্জীবন লাভ করেছে বলা যায় এবং সুষ্ঠু পরিবেশে জাতক জীবনে ফিরে এসেছে। এই অবস্থায় এটা অনুমান করা খুবই সহজ বা সহজেই অনুমান করা যায় যে দশার গুরুত্ব কতটা। কোনো জ্যোতিষের মতে দশমে রবি অবস্থান করলে রাজযোগের ফল লাভ হয় বলে থাকেন, কিন্তু আমি দেখেছি এক্ষেত্রে রবির বলাবলের কথাও বলে না, আবার ভাবপতির কথাও বলে না। তাহলে রবি দশমে অবস্থান করলে কী রকমের রাজযোগের ফল পাবে জাতক? আমি একটা প্রত্যক্ষ উদাহরণ দিলাম। দশমে রবি অবস্থান করেও দশমপতির সঙ্গে সম্পর্কযুক্ত করে কোনো রকম রাজযোগের ফল হয়নি, উল্টে সেই সময় তার প্রবল আর্থিক দেনাপেনা হয়ে গেছিল, পুলিশ কেস হয়ে বাড়িতে থাকতে পারতো না, এরকম অবস্থা, পালিয়ে পালিয়ে বেড়াতো। আবার কেউ বলেন যে দশমে রবি অবস্থান করলে জাতক সরকারি চাকরিজীবী হবে। এই রকম দৃষ্টান্তে দশমে রবির অবস্থানের ফলে সরকারি চাকরিপ্রাপ্তি বা রাজযোগের শুভ ফল জাতকের জীবনে কোনোটাই সম্ভব হবে না, যদি ওই রবি অবস্থানগতভাবে বলহীন হয়। যাই হোক, জাতকের লগ্নের দ্বিতীয় ধনকারক গ্রহ বৃহস্পতির দৃষ্টি আছে বা দৃষ্টি পেয়েছে এবং ওই বৃহস্পতি বিষলগ্নের একাদশপতি হওয়ায় অর্থাৎ ধনের সঙ্গে আয়ের সম্পর্ক হেতু একে অন্যের পরিপূরক বশত সেই জাতক মানে আমার এই ক্লায়েন্ট 40 বছর বয়সে বিয়ে করে ওইরূপ লোকসান পরিপূরণ করতে সক্ষম হয়েছে। মানে সেই ক্লায়েন্টের শ্বশুর খুব বড় লোক ছিল, সে জামাইয়ের এরকম লোকসান হয়েছে শুনে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। ওই বিবাহের মাধ্যম ছাড়াও জাতকের জীবনের ধনের সহিত আয়ের সম্পর্কবশত ওই লোকসান পরিপূর্ণ করতে সে সক্ষম হয়েছে। আর এই দশমে রবি অবস্থান নিয়ে আমি আর একটা উদাহরণ দিই। আমার এক আত্মীয়ের কন্যা লগ্ন, লগ্নে মঙ্গল, দশমে রবি বুধ, সপ্তমে শনিচন্দ্র, দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, একাদশে বৃহস্পতি ও শুক্র। ইনি 27-28 বছর বয়সে বছর 5 প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছিলেন। তারপর মা বাবার অসুস্থতার জন্য চাকরি ছেড়ে দেশের বাড়িতে গিয়ে মা বাবার সেবা করেছেন আর যজমানি করে জীবন কাটিয়েছেন। তবে পুরোহিত হিসেবে তার ভালোই নাম ছিল। তার বিয়েও হয়নি। আবার অন্য একজনের কন্যা লগ্ন, দশমে রবি বুধ, ষষ্ঠে শনি, এই পজিশনগুলো মনে আছে আমার। তার ছকটা আমি পাইনি, যার জন্য পুরোপুরি আমি দিতে পারলাম না, কিন্তু এইগুলো আমার মনে আছে। এদের দুজনের আমি কম্পেয়ার করতাম। ওরাও কন্যা লগ্ন, আগেরটা যা বললাম এটাও কন্যা লগ্ন, দুজনারই দশমে রবি বুধ। এর শুধু ষষ্ঠে শনি অন্যত্র অবস্থান করছে, এটা আমার মনে আছে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছি। আর আগেরটার ক্ষেত্রে সপ্তমে শনিচন্দ্র আছে, আর এনার ষষ্ঠে শনি। একটা কথা বলা হয় ষষ্ঠে শনি রাজযোগের ফল দেয়, তাই সেক্ষেত্রে এইটা দিয়েছে কিনা সেটা বিবেচ্য বিষয়। যাই হোক, অন্য গ্রহের কথা আমার মনে নেই। ইনি কিন্তু রাজ্য সরকারের উচ্চ পদে কর্মরত ছিলেন। সুতরাং শুধু রবি দশমে থাকলেই সরকারি চাকরি হয় না। এক্ষেত্রে আমি দুজনের বললাম যে একজনের রবি দশমে রবি তার সঙ্গে বুধ, আর একজনের রবি দশমে তার সঙ্গে বুধ। একজন একই লগ্ন, একজন সরকারি চাকরি করেছেন এবং উচ্চ পদে কর্মরত ছিলেন, সম্মানের সঙ্গে চাকরি করেছেন, আর একজন সারা জীবনে সরকারি চাকরিই পায়নি। তা রাশিচক্রকে নানা দিক বিবেচনা করতে হবে, প্লাস ডিভিশনাল চার্ট বিবেচনা করতে হবে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা বললাম, যে আগেরটা যেটা বললাম যে রবির মহাদশায় সে মানে প্রলোভনের শিকার হয়ে যে ব্যাপারটা বললাম,
এটা দশা একটা বড় ফ্যাক্টর। দেখা যাবে কর্মপ্রদানকারী গ্রহের দশাই যদি সে না পায়, তাহলে কর্মটা আসবে কোত্থেকে? সরকারি কর্ম তো দূরের কথা, কর্মটা তো আসুক, কর্মপ্রাপ্তি যোগ থাকলে তারপর বিচার করব যে সরকারি না বেসরকারি। আচ্ছা, এবার আমি দ্বিতীয় ভাব থেকে আর একটা বিচার্য বিষয় সম্বন্ধে বলি, আত্মীয় সম্পর্ক। দ্বিতীয় স্থান থেকে আত্মীয় বর্গের বিচার করতে হয়। ওই দ্বিতীয়ভাবে যদি পাপ গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে এবং শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি না থাকে, এবং ওই সঙ্গে যদি দ্বিতীয় পতির সঙ্গে শুভ গ্রহ সম্পর্ক না হয়, তাহলে জাতকের জীবনে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক থাকবে না। এই কথার পরিপ্রেক্ষিতে যদি জাতক বলে থাকেন যে আমার আত্মীয় স্বজনের সঙ্গে কোনোরূপ অশুভ সম্পর্ক নেই, তবে এটা অনুমান করে নিতে হবে যে জাতকের শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে শুভ সম্পর্ক নেই বা থাকবে না। এছাড়া দ্বিতীয় যদি কেতু অবস্থান করে অথবা দ্বিতীয় পতির সঙ্গে যদি কেতুর সম্পর্ক হয়, তবে সেই জাতক বা জাতিকার আত্মীয় স্বজনগণ, সবাই নয়, বেশিরভাগ আত্মীয় স্বজনগণ বা বিশেষ কিছু আত্মীয় স্বজন গুপ্তভাবে শত্রুতাচরণ করবে, কারণ কেতু গুপ্তভাবের কারক গ্রহ। এছাড়া জাতকের আত্মীয় স্বজনের মধ্যে বিপরীত লিঙ্গের সঙ্গে গুপ্তভাবে দেহগত সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ওই সম্পর্কে মাসিমা, কাকিমা ইত্যাদির সহিত জাতকের দেহগত সম্পর্ক বাস্তবে দেখা গেছে। এছাড়া গুপ্তভাবে ওই জাতক বা জাতিকার অর্থ সঞ্চয় বা ফিক্সড ডিপোজিট থাকবে। এবার আর একটা যোগ সম্বন্ধে বলি, যেটা দ্বিতীয় ভাব থেকে বিচার করতে হয়। জাতকের ভাষা মানে কথা মিষ্টভাষী না রূঢ়ভাষী। লগ্নের দ্বিতীয় ভাগ অঙ্গবিভাগ অনুযায়ী মুখমণ্ডল। সুতরাং দ্বিতীয়ভাবে যদি পাপগ্রহ রাহু, শনি বা মঙ্গলের অবস্থান বা দৃষ্টি থাকে এবং দ্বিতীয়পতি গ্রহ যদি শুভ গ্রহের সঙ্গে সম্পর্ক না করে, অথবা দ্বিতীয় যদি শুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি না থাকে, তাহলে জাতক রূঢ়ভাষী বা কর্কশভাষী হবে। জাতক হতে পারে, জাতিকাও হতে পারে, আমি বেশিরভাগ জাতক ইউজ করি। সেই জাতক বা জাতিকা কাটা কাটা কথা বলবে এবং কথাবার্তার মধ্যে কোনো রকম মিষ্টভাব থাকবে না। আর দ্বিতীয় মঙ্গলের অবস্থান বা দৃষ্টি থাকলে সে জোরে জোরে কথা বলবে, অর্থাৎ তার কথার মধ্যে একটা ঝাঁঝ বা ফোর্স থাকবে। এছাড়া দ্বিতীয় শনি অবস্থান করলে বা দৃষ্টি থাকলে জাতকের কোটরাগত চক্ষু হবে। কোটরাগত চক্ষু মানে কি? চোখ দুটো যেন একটু ভেতর দিকে ঢুকে যাওয়ার মতো। যেমন আমাদের যারা অনেকেই চশমা পরেন, এখন প্রচুর মানুষ চশমা পরেন, জানেন চশমাটা খুললে চোখগুলো যেন একটু ভেতর দিকে ঢুকে যাওয়া বোঝায়। এরকম দেখবেন অনেকের সাধারণভাবেই চোখগুলো যেন একটু ভেতর দিকে ঢোকা, এটাকেই বলা হয়েছে শুদ্ধ বাংলা ভাষায় কোটরাগত চক্ষু। আচ্ছা, দাঁত হবে ছোট ছোট ক্ষুদ্র দন্ত বা অসংলগ্ন দন্ত হবে, মানে দাঁতের কোনো নির্দিষ্ট শেপ থাকবে না, একটা সামনের দিকে বেরোনো, একটা ভেতর দিকে ঢোকানো, বা ছোট বড় এই ধরনের অসংলগ্ন দাঁত হবে। দ্বিতীয় রাহুর অবস্থান বা দৃষ্টি থাকলে জাতকের গোলাকৃতি ক্ষুদ্র চক্ষু বিশিষ্ট এবং ঠোঁট দুটো কালো এবং সংকুচিত হবে, গোটানো টাইপের হবে যেন। এছাড়া দ্বিতীয় চন্দ্র, শুক্র বা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকলে জাতকের মুখমণ্ডল দেখতে সুন্দর, মিষ্টভাষী, মুক্তোর মতো দাঁতের সৌন্দর্যতা এবং পটল চেরা চক্ষু বিশিষ্ট হবে, মানে চোখ দুটি খুব সুন্দর হবে। আর দ্বিতীয় রাহু ও মঙ্গলের এই উভয়েরই যদি দৃষ্টি বা অবস্থান থাকে, অথবা একজনের অবস্থান অপরজনের দৃষ্টি থাকে, তাহলে জাতক বিড়ি, সিগারেট, জর্দা, মদ্যপান বা ড্রাগ ইত্যাদি স্পিরিট সম্পর্কিত নেশার বশবর্তী হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় বুধের অবস্থান বা দৃষ্টি অথবা দ্বিতীয় পতির সঙ্গে বুধের সম্পর্ক হলে, অথবা কালপুরুষ লগ্নের দ্বিতীয় অর্থাৎ বৃষে বুধ অবস্থান বা দৃষ্টি প্রদান করলে জাতক মিথ্যে কথা অধিকভাবে বলবে, মানে প্রয়োজন ছাড়াই মিথ্যে কথা বলবে, কারণ বুধ বালক গ্রহ। বালকের মধ্যে যেমন কথার গুরুত্ব নেই, সেই রকম ভেবে নিতে হবে। ব্যতিক্রম হলো ওই অশুভ প্রভাবের সাথে দ্বিতীয় বলবান বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি যদি থাকে, তবে ওই সব অশুভ ফল জাতকের জীবনে বর্তাবে না, অথবা অন্যান্য প্রবল অশুভ গ্রহযোগের কারণে ওইরূপ অশুভ ফল ঘটলেও মারাত্মক পর্যায়ে পৌঁছবে না, বা সেই অশুভ প্রভাব জাতক কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই সব ব্যতিক্রমের দিকে প্রত্যেক ক্ষেত্রেই লক্ষ্য রেখে ফলাদেশ করতে হবে। আর এই ব্যতিক্রম থাকলেও প্রত্যেক ক্ষেত্রে, মানে প্রত্যেকের ক্ষেত্রে একই প্রকার ফল আসবে না। শুভ বা অশুভ গ্রহের বলবত্তা অনুযায়ী, মানে শুভ গ্রহ যদি বলবান হয়, কারুর দেখা যাবে কম, মানে পার্সেন্টেজ হিসেবে কারুর বেশি বলবান, কারুর কম বলবান, সেক্ষেত্রে ফলটাও এদিক ওদিক হবে। তো সেই শুভ গ্রহের বলবত্তা বা অশুভ গ্রহের বলবত্তা দুটোরই তারতম্য হয়ে যাবে 5 জনের বিচার করলে, সেই অনুযায়ী বিবেচনা করে ফলাদেশ করতে হবে।
আচ্ছা, এবার আর একটা জিনিস বলি, দ্বিতীয় থেকে ভোজন প্রিয় যোগ কিনা বিচার করা হয়, মানে কি খেতে ভালোবাসে এটা বিচার করা হয়। দ্বিতীয় মুখ অর্থাৎ আহার স্থান। সুতরাং দ্বিতীয় অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহ অথবা দ্বিতীয় পতির সহিত যে গ্রহের সম্পর্ক হবে সেই গ্রহ অনুযায়ী ভোজন প্রিয় সম্বন্ধে ফলাদেশ করতে হবে। যেমন রবির প্রভাবে জাতক ঝাল খেতে ভালোবাসবে, সেরকম চন্দ্রের প্রভাবে লবণ, মঙ্গলের প্রভাবে তিক্ত রস প্রিয় অর্থাৎ তেতো, বুধ সব রকমের প্রিয় মানে টক ঝাল তেতো সব রকম, বৃহস্পতিতে মিষ্টি মিষ্টি জাতীয় জিনিস, শুক্রে টক এবং শনি কষায় রস প্রিয় মানে যেটা একটু কোষো কোষো খেতে, সেই রস টাইপের সেই ধরনের রস খেতে পছন্দ করবে। এছাড়া রাশি অথবা লগ্নের দ্বিতীয় অথবা চতুর্থে যদি রাহু অবস্থান বা দৃষ্টি প্রদান করে অথবা চতুর্থপতির সঙ্গে যদি রাহুর সম্পর্ক হয় তাহলে জাতকের খাদ্যপাত্রে কাঁকড় পড়বে। দেখবেন খেয়াল করে যে 5 জনে একসঙ্গে খেতে বসছে, কাঁকড় একজনের পাতেই পড়ে বেশিরভাগ দিন। এটাও কিন্তু গ্রহ যোগের জন্য হয়। দ্বিতীয় মুখ অর্থাৎ আহার স্থান এবং চতুর্থে খাদ্যপাত্র, সেই কারণেই এই বিচারধারা। এছাড়া রাশি বা লগ্নের দ্বিতীয় বা চতুর্থে শনির অবস্থান বা দৃষ্টি থাকলে অথবা দ্বিতীয় বা চতুর্থপতির সঙ্গে শনির সম্পর্ক হলে খাদ্যপাত্রে চুল পড়বে। দেখবেন এটাও হয়, কোনো কোনো মানুষের যখনই খেতে বসে পাতে চুল পড়ে, এটাও গ্রহযোগ। এছাড়া জাতচক্রে যেভাবেই হোক না কেন শনি মঙ্গল বা রাহু মঙ্গল বা মঙ্গল কেতুর সম্পর্ক হলে জাতকের রক্ত মশা বা ছাড় পোকায় পান করবে অর্থাৎ আহার করবে। বাস্তবে আমরা দেখতে পারি, আমরা যখন যানবাহনে গমন করি, এখন অবশ্য অনেক আপডেটেড যানবাহন এসে গেছে, ছাড় পোকা থাকে না, তো ছাড় পোকা 5 জন বসে থাকলে একজনকেই বেশি কামড়াচ্ছে, এরম হয়। আবার আমাদের দেশে মশা বেশি, একজনকে দেখবেন মশা প্রচুর বেশি কামড়াচ্ছে, আরও 2-3 জন আছে তাদেরকে অত বেশি কামড়াচ্ছে না। তো এটাও কিন্তু গ্রহযোগ। সুতরাং এই সকল যোগে অন্য লোকের তুলনায় ওই যোগযুক্ত মানুষকে মশা বা ছাড় পোকায় বেশি কামড়াবে। আচ্ছা, ধনভাব সম্বন্ধে বিচার্য বিষয় বলছি, তো এখানে দারিদ্র যোগ সম্বন্ধেও কিছুটা বলতে হয়। তো দারিদ্র যোগ সম্বন্ধে বলতে সেই একই নিয়মে পুনরাবৃত্তি করতে হয়, যেটা আমি প্রথম পর্বে বলেছি। যে যে ভাব ও ভাবপ্রতিগণের শুভ অবস্থা ও সম্বন্ধের জন্য ধনযোগ হয় সেই ভাব ও ভাবপতির দুস্থানস্থ দুর্বল ইত্যাদি দোষে দুস্থ হলে ধনভাবের যে ফল শুভ ফল সেই ফলের হানি ঘটে। কিছু দারিদ্র যোগের উল্লেখ শাস্ত্রে আছে যে এখানে অমুক থাকলে দারিদ্র যোগ হয় বা অমুকের অমুক দৃষ্টি থাকলে দারিদ্র যোগ হয়, সেই সব সম্বন্ধে আমি কয়েকটা বলি, তবে এগুলো অব্যর্থ নয়। রবি শনি একত্রে ধনব্যবস্থা হলে ধনহানির কারক হয় 1 নম্বর। শুভ গ্রহের দৃষ্টি বা যোগে অশুভ ফলের তারতম্য হয়। ব্যতিক্রম প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে। আমি এই যে ধনহানির কারণ বা দারিদ্র যোগ সম্বন্ধে যে কটা পয়েন্ট বলবো সেটা দেখার সাথে সাথে ব্যতিক্রমের দিকে নজর রাখতে হবে, কোনোরূপ ব্যতিক্রম আছে কিনা। 2 নম্বর পয়েন্ট হলো 4টি কেন্দ্রে এবং ধনস্থানে পাপগ্রহ থাকলে জাতক চিরদরিদ্র হয়। এই যোগটা সম্ভবত কলিযুগে প্রযোজ্য নয় আমার মতে, কারণ বর্তমানে যে যত বেশি ছলনা কপটতার আশ্রয় নেবে সে তত বেশি ধনী হয়। তো কেন্দ্রে পাপগ্রহ থাকলে শুভ এমনিতেই বলা হয়েছে শাস্ত্রে, তো তার সাথে যদি ধনস্থানে পাপগ্রহ থাকে সে তো অবৈধ উপায়ে অর্থ লাভের ইঙ্গিত দেয়। ঝুট ঝামেলা অবস্থায় থাকে, যে কোনো অবৈধ উপায়ে অর্থ উন্নতিতে বা অর্থ লাভে ঝুট ঝামেলা ব্যাপার অবশ্যই থাকে, কিন্তু বর্তমানে মানুষ কিন্তু সেই ঝুট ঝামেলা বা রিস্ককে সঙ্গে নিয়ে যেতেই পছন্দ করে। সেহেতু আমার মনে হয় যে এই যোগটা বর্তমান যুগে প্রযোজ্য নয়। আবার 3 নম্বর যোগ বলা হয়েছে, শনি রবি শুক্র একত্রে থাকলে জাতক রাজা হলেও দরিদ্র হবে, কিন্তু রবি মেষে অবস্থান করে বুধ বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হলে এইরূপ দোষের খণ্ডন হয়। মানে রবি শুক্র শনি যদি মেষে থাকে আর সেখানে যদি বুধ বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে এই দোষের খণ্ডন হয়। তবে আমি বারবার বলছি, কোনো যোগই কিন্তু এই দারিদ্র যোগ অব্যর্থ বলে মেনে নেবেন না, এর সঙ্গে ব্যতিক্রমটা সবসময় খেয়াল রাখবেন আছে কিনা। প্রত্যেক ক্ষেত্রে আমি প্রত্যেকটা পয়েন্টের পেছনে মানে বলার সাথে সাথে আমি হয়তো ব্যতিক্রম বলতে পারবো না, তা আপনাদের দেখে নিতে হবে কোনো ব্যতিক্রম আছে কিনা। 4 নম্বর, চন্দ্রমঙ্গল শুক্র ও শনি যে কোনো একটি রাশিতে থাকলে জাতক দরিদ্র হয়, এগুলো পরীক্ষণীয়। 5 নম্বর হচ্ছে লগ্নের দশমে রবির একাদশে চন্দ্রের অষ্টমে গ্রহ না থাকলে জাতকের দারিদ্র যোগ হয়। 6 নম্বর, চন্দ্র থেকে দ্বিতীয় ও দ্বাদশে রবি ভিন্ন অন্য গ্রহ না থাকলে বা চন্দ্রের কেন্দ্রে রবি ভিন্ন অন্য কোনো গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট না হলে কেমদ্রুম যোগ হয়। এই যোগে সেই ব্যক্তির ধননাশ হয়।
7 নম্বর হচ্ছে ধনভাবগত মঙ্গলকে নিষ্ফল বলে শাস্ত্রে বলা হয়েছে। মঙ্গল রাজযোগকারক গ্রহ হলেও ধনভাবস্থ হলে জাতক বিশেষ ধনবান হয় না। অর্থাৎ কর্কট ও সিংহ লগ্নের মঙ্গল রাজযোগকারক হওয়া সত্ত্বেও যদি ধনভাবে অবস্থান করে তার জাতক বিশেষ ধনবান হবে না। অন্যান্য গ্রহযোগ থাকলে কিন্তু অবশ্যই হবে। বারবার বলছি, ব্যতিক্রমের দিকে নজর রাখবেন। আচ্ছা, 8 নম্বর, ক্রূর, নিচস্থ ও অষ্টমিত গ্রহ ধনস্থানে থাকলে ধনপতি ও আয়পতি পাপযুক্ত বা নিজ রাশিগত হলে অথবা দুস্থানস্থ বা দুস্থানপতি যুক্ত হলে জাতক ধনহীন হয়। এই ধনহীন বলতে কোনোদিন ধন হবে না এটা ভাববেন না, মানে ধনহানিটাও হতে পারে, বড় রকমের লস হলো নিয়ে তার অবস্থান একটা পড়ে গেল, এটাও হতে পারে। এবার 9 নম্বর, শুভ গ্রহগণ দুস্থানে এবং পাপ গ্রহগণ কেন্দ্র কোণে থাকলে জাতক বহু চেষ্টায় অন্ন সংস্থান করতে পারলেও নিজের পরিধেয় বস্ত্র জোগাড় করতে পারেন না। এটা যুগোপযোগী করে দেবেন। মানে আমাদের প্রাথমিক নিড কি? বেঁচে থাকার অন্ন, বস্ত্র আর বাসস্থান। তো সেই হিসাবেই দেয়া হয়েছে যে বেঁচে থাকার জন্য অন্ন সংস্থান করতে পারবেন, কিন্তু পরিধান করা মানে পরার বস্ত্র জোগাড় করতে পারবে না। তার মানে কি সেই উলঙ্গ হয়ে থাকবে? তা নয়, কিন্তু ওই হিসাবে বেঁচে নেবেন। প্রাইমারি নিড যেটা সেটা পাবে। আপনি যে ধরনের জীবনযাপন করেন আপনার প্রাইমারি নিড যেটা সেটা পাওয়া যাবে। এবার বস্ত্র সেটাও পাওয়া যাবে, কিন্তু সেটা যতটুকু দরকার ততটুকু। এইভাবে একটু ক্লাসিফাই করে নিতে হবে যুগোপযোগী, মানে এই যুগে যেটা চলছে। আচ্ছা, এবার 10 নম্বর, ধনভাবস্থ বৃহস্পতি বুধ কর্তৃক দৃষ্ট হলে জাতক নির্ধন হয়। ধনভাবস্থ বুধ চন্দ্র দ্বারা দৃষ্ট হলে জাতকের সর্বনাশ হয়। আর ধনস্থানে কেবল পাপ গ্রহগণ থাকলে জাতক দরিদ্র হয়। এই যোগটার যথার্থতা সম্বন্ধেও আমার সন্দেহ আছে। 11 নম্বর পয়েন্ট হলো, যদি ধনভাবের অধিপতি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশপতির মধ্যে যে কোনো ভাবাধিপতির সঙ্গে পরস্পর ক্ষেত্র বিনিময় সম্বন্ধে আবদ্ধ হয়ে কোনো পাপ গ্রহ বিশেষ করে শনি দ্বারা দৃষ্ট হয় তাহলে জাতক নির্ধন হয়। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, যে রাশির নবাংশে চন্দ্র অবস্থিত সেই রাশিপতি কোনো মারক গ্রহের সঙ্গে যুক্ত বা মারক স্থানে থাকলে জাতক নির্ধন হয়। 13 নম্বর, লগ্নপতি যে নবাংশে থাকে ওই নবাংশপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে স্থানগত হয় এবং মারক গ্রহ কর্তৃক যুক্ত বা দৃষ্ট হয় তাহলে জাতক নির্ধন হয়। কত নির্ধনের যোগ দেখুন। এগুলো কিন্তু যেগুলো দেখলেই বলে দেবেন না আপনার পয়সা করি হবে না, মানে তাহলে কিন্তু বদনাম হয়ে যাবে, মার খেয়ে যাবেন। এর সঙ্গে সবসময় ব্যতিক্রম দেখতে হবে। এগুলো জাস্ট যোগ, এইগুলোই যোগ থাকলে নেগেটিভ এফেক্ট পড়বে, কিন্তু তার রিকভার করার কোনো যোগ আছে কিনা সেটাই হচ্ছে ব্যতিক্রম, সেটাই দেখার। আচ্ছা, 14 নম্বর হচ্ছে, চতুর্থপতি ষষ্ঠে এবং লগ্নপতি দশম স্থানস্থ হয়ে যদি মারক গ্রহ কর্তৃক দৃষ্ট হয় তাহলে জাতক নির্ধন হয়। এই কটা আমি সিলেক্ট করে রেখেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দারিদ্র যোগ কিছু কিছু বেছে নিয়েছি, অনেক দারিদ্র যোগ আছে, আমি স্ক্রিপ্টে কিছু কিছু বেছে নিয়েছি, সেগুলো আপনাদের সামনে বললাম। দেখবেন এগুলো বাস্তব জীবনে মিলিয়ে কতটা মেলে। তবে নেগেটিভ রেজাল্ট তো অবশ্যই আসবে, তার ব্যতিক্রমটা যদি থাকে তাহলে সেই নেগেটিভ রেজাল্টটা কমবে। আচ্ছা, এবার আমি আসছি দ্বিতীয় পতি দ্বাদশ ভাবের কোথায় থাকলে কি ফল দেয়। দ্বিতীয় পতি বা ধনপতি গ্রহ লগ্নে থাকলে ধনী, কৃপণ, উদ্যোগী, আত্মীয় বিরোধী এবং নির্দয় হয়। ধনপতি বা দ্বিতীয়পতি ধনস্থানে যদি থাকে, দ্বিতীয়পতি যদি দ্বিতীয় থাকে তাহলে জাতক বা জাতিকা ধনী, ধার্মিক, দীর্ঘজীবী এবং গর্বিত প্রকৃতির হয়। এছাড়া সে লোভী হয়। আর ধনপতি স্বক্ষেত্রে থাকার জন্য ধনভাব শুভ হয়। পাপযুক্ত বা দৃষ্ট না হলে দারিদ্র যোগ হয় না। আচ্ছা, এবার আসছি 3 নম্বর, মানে তৃতীয় ধনপতি থাকলে উদ্যোগী, সাহসী, সর্বকার্যে সাফল্য লাভ এবং গর্বিত হয়। ধনপতি পাপ গ্রহ হয়ে তৃতীয় থাকলে ওই সব ফলই লাভ হয়, কারণ পাপ গ্রহগণ উপচয় স্থানে বলবান হয়। আর ধনপতি শুভ গ্রহ হয়ে তৃতীয় থাকলে ভ্রাতা, প্রতিবেশী ও অধীনস্থ ব্যক্তির দ্বারা প্রভাবান্বিত হয় এবং অধীনস্থ ব্যক্তিদেরও মঙ্গল হয়। এবার ধনপতি যদি চতুর্থে থাকে তাহলে জাতক সত্যবাদী, দীর্ঘায়ু, পিতৃমাতৃ ভক্ত হয়। ধনপতি পাপ গ্রহ হয়ে চতুর্থে থাকলে সেটা কিন্তু মাতৃপীড়াকারী হয়, মানে মায়ের স্বাস্থ্য সম্বন্ধে ভালো ফল দেয় না, অনেক ক্ষেত্রে মাতৃহানিও হতে পারে। কারণ মনে রাখতে হবে দ্বিতীয় পতি একদিক দিয়ে মারক। ধনপতি বা দ্বিতীয় পতি পঞ্চমে থাকলে জাতক কৃপণ এবং সৎ পুত্রযুক্ত হয়। সে রাজকর্মে শ্রেষ্ঠত্ব লাভ করে কিন্তু দুঃখী হয়। এই দুঃখী হওয়ার কারণ ভাব বিচার অনুযায়ী কেন বলা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আর ধনপতি ষষ্ঠে থাকলে শত্রুর মধ্যে থেকে ধন উপার্জন করে ও
ও শত্রু হন্তা হয়, মানে তার চারপাশে শত্রু থাকবে, যেখানে এটাই বোঝাতে চাইছে যেখানে সে কাজ করবে তার তার চারপাশে শত্রু থাকবে, সেখান থেকেই সে অর্থ উপার্জন করবে এবং শত্রুদের পরাজিত করবে। সে ধন সঞ্চয় তৎপর হয়। ধনপতি পাপ গ্রহ হলে সাহসী ও শত্রুজয়ী হয়, কিন্তু বন্ধু হানির জন্য দুঃখিত থাকে। আর সে সংসার পরিচালনায় দুঃখ পায় বা ক্লেশ। ধনপতি সপ্তমে থাকলে, মানে দ্বিতীয় পতি যদি সপ্তমে থাকে, তাহলে জাতক বা জাতিকার সুখদায়িনী স্ত্রী বা স্বামী লাভ হয়। ভোগ পরায়ণা এবং সদা হাস্যমুখী থাকে। তার স্ত্রী বা স্বামী ধন সঞ্চয়ে পটু হয়। এছাড়া সেই জাতক বা জাতিকার স্ত্রী বা স্বামী বিলাসী হয়। এবার বললি ধনপতি অষ্টমে থাকলে তার স্ত্রী বা স্বামী থেকে অল্প শান্তি লাভ হয়। সে মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করতে পারে। সে পরোপকারী এবং কুটুম্ব রক্ষক হয়, মানে কুটুম্বদের খুব আপ্যায়ন করে এবং তাদের রক্ষা করে। আচ্ছা, এরপর ধনপতি বা দ্বিতীয় পতি নবমে থাকলে কি হয়? ধনপতি নৈসর্গিক শুভগ্রহ হয়ে নবমে থাকলে জাতক বা জাতিকা উচ্চমনা, ধার্মিক, ভাগ্যবান এবং দানশীল হয়। তার গুরুভক্তি থাকে। পাপগ্রহ ধনপতি হয়ে নবমে থাকলে আদর্শহীন, দুর্ভাগ্যবান এবং ভিক্ষাবৃত্তি পরায়ণ হয়। এই ভিক্ষাবৃত্তি পরায়ণ বলতে ভিক্ষে করে খাবে এটা ভাববেন না। এখন ভিক্ষাবৃত্তি সবার ক্ষেত্রেই হবে তা নয়, মানে ওই টাইপের কিছু কর্ম ধরে নেবেন যেটা লোকের কাছে চেয়ে করতে হয়। দাদা দিন এটা করে দিন, কোনো এজেন্সি টাইপও বলতে পারেন, লোকের কাছে কাছে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে করতে হয়। সেই ধরনের জিনিসটাকে কিন্তু ফেলা অনুচিত হবে না, কেননা ব্যাপারটাকে যুগোপযোগী করে নিতে হবে। অনেকে বলতে পারেন এখন ভিক্ষারীদের বিরাট ইনকাম। একটা রাইটার্স বিল্ডিংয়ের নিচে একটা ভিখারি বসে থাকতো, যখন রাইটার্স বিল্ডিংয়েই মেন অফিস ছিল। তাকে এক ভদ্রলোক একবার বলেছিলেন যে তুমি জোয়ান ছেলে কেন ভিক্ষে করছো, কাজ করতে পারো না? সে ছেলেটা তাকে বলেছিল যে আপনি কত টাকা মাইনে পান, আপনি আমার কাছে এসে 1 ঘন্টা 2 ঘন্টা করে দাঁড়াবেন, আমি আপনাকে সেই টাকা মাসে দিয়ে দেবো। তাই চিন্তা করে দেখুন কত তার রোজগার। এটা আজ থেকে 20-25 বছর আগের কথা বলছি আমি। তো তাই বলে কেউ তো সেই হিসেবে ভিক্ষাবৃত্তিতে দেবে না অনেক ইনকাম বলে। তবু আমি বলছি, মানে অনেক কিছু কাজ আছে যেগুলো ধরুন এজেন্সি টাইপের কাজ বা দালালি কাজ, মানে লোকের কাছে গিয়ে অ্যাপ্রোচ করতে হয় তবে আসে, সেই ধরনের বৃত্তিগুলো এর মধ্যে ফেলা যেতে পারে বলে আমার মনে হয়। আর আপনাদের যদি আরও অন্য কোনো বৃত্তির কথা মনে হয় কমেন্ট করে জানাবেন, কারণ আমার এই মুহূর্তে ভিডিও বানাতে বানাতে বা স্ক্রিপ্ট পড়ে আপনাদের বলতে বলতে এটাই মাথায় এলো যে ভিক্ষাবৃত্তি তো এখন হবে না। এখানে দেখা যাচ্ছে ভিক্ষাবৃত্তি হতে পারে ধনপতি যদি পাপগ্রহ হয়ে নবমে থাকে। তো কী ধরনের বৃত্তি বা পেশা এর মধ্যে আসতে পারে আমি আপনাদের আশা করি বোঝাতে পেরেছি। আমি যেটা বলতে চাইছি সেটা আপনাদের যদি কিছু মনে হয় যে এই ধরনের পেশাও আসতে পারে, সেটা একটু কমেন্ট করে জানাবেন। নবমে যদি শনি দ্বিতীয় পতি হয়ে থাকে, বৃহস্পতি দৃষ্ট থাকে, তাহলে ত্যাগী, তপস্বী এবং দার্শনিক হয়। আর আবার বলা হয়েছে ধনপতি নবমে থাকলে বাল্যকালে রোগী হয়, মানে বাল্যকালে তার রোগভোগ বেশি হয়। এরপর দশম, ধনপতি বা দ্বিতীয় পতি যদি দশমে থাকে তাহলে রাজার সাহায্যে ধনী হয়। এখানে রাজা বলতে সবসময় গভর্নমেন্ট ধরবেন, মানে যে আমলের শাস্ত্র সেই আমলে রাজার শাসন ছিল, এখন গভর্নমেন্টের শাসন। সে পিতৃপালক, সম্ভ্রান্তশালী পণ্ডিত, বহু স্ত্রীযুক্ত ও কামী হয়। বহু স্ত্রীযুক্ত আমাদের সামাজিক পরিকাঠামো অনুযায়ী হয় না, তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে বহু স্ত্রীর সান্নিধ্য লাভ করবে, কর্মসূত্রে হোক যাই হোক, ও কামী হয়, মানে কাম প্রবণ তার বেশি থাকে। এখানে অন্যান্য গ্রহযোগে ব্যাপারটা একটু আলাদা হবে। বহু স্ত্রীযুক্ত বলতে একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে, বৈধ বা অবৈধ, স্ত্রী ছাড়াও। আরও হতে পারে কি কোনো ওই ধরনের সম্পর্ক নয়, কিন্তু অনেক নারীদের সঙ্গে ওঠা বসা থাকবে, কর্মটা তার এমনই। অনেক লাইনই আছে এরকম, সেটাও হতে পারে। এটাকেও যুগোপযোগী করে নিতে হবে। আচ্ছা, ধনপতি একাদশে থাকলে জাতক লক্ষ্মীবান, পয়সা কড়ি ভালোই থাকে, কান্তিমান, উদ্যমশীল এবং আশ্রিত ব্যক্তির প্রতিপালক হয়, মানে তার কাছে যে আশ্রয় চায় তাকে সে ফেরায় না। সবশেষে বলি ধনপতি ব্যয়ভাবে থাকলে জাতক সাহসী এবং বিদেশে ধনী হয়। তার ভিক্ষাবৃত্তির অভ্যাস থাকে, ওই ভিক্ষাবৃত্তি বলতে যেটা আগে বললাম সেটাই ধরে নেবেন। সে দুঃখী হয়। আর শুভজ্ঞ থাকলে শুভফল লাভ হয়। জাতকের মনে ভিক্ষাবৃত্তির স্থান থাকে না এবং সৎ ব্যয় করতে আনন্দ পায়। আর আমি আগেও যেটা আলোচনা করেছি যে দ্বিতীয় পতির সঙ্গে দ্বাদশের কানেকশন হলে কি হয়, আশানুরূপভাবে সঞ্চয় হয় না, তাদের ব্যয়বাহুল্যতা থাকে। আগের পর্বে আমি আলোচনা করেছি। তো যাই হোক, আমার আলোচনা এই পর্যন্তই। আমার দ্বিতীয় ভাব সম্বন্ধে আলোচনা আজকে শেষ হলো। এর পরের দিন আমি তৃতীয় ভাব সম্বন্ধে আলোচনা করব। তো আলোচনা কেমন লাগছে আপনারা বলুন। আর মেম্বাররা যারা আছেন
তারা নোটসগুলো পাচ্ছেন, একটু কমেন্ট করে জানান কেমন লাগছে, স্টাডি করতে পারছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলো জানান। আপনারা তো কিছুই জানাচ্ছেন না। কোনো অসুবিধা থাকলে তখন একটা কমেন্ট করছেন হয়তো, কিন্তু আমি যে খেটে বানাচ্ছি, আপনারা ভাববেন আমি বিরাট কিছু ইনকাম করছি। আপনাদের যা মেম্বারশিপ ফিস তার মধ্যে 45% ইউটিউব নিয়ে নেয়। বুঝতেই পারছেন আমি বিরাট ইনকাম করছি, এটা আমার প্যাশন। আমি একটু মানুষের মধ্যে ছড়াতে চাই, তার মধ্যে সঙ্গে কিছু ইনকাম হলে আমি তো সংসারী, তো আমার কিছু ইনকাম হলে ভালো লাগে, এই যে সময়টা ব্যয় করি। তো আপনারা একটু জানান কি বুঝছেন, কেমন লাগছে, কোনো যদি আপনাদের কি বলবো সাজেশান থাকে সেটা একটু জানান। অনেকেই আমায় জিজ্ঞেস করে শিখতে চাই, আমি তো এখনও সেরকম পার্সোনালি কোনো শেখানো শুরু করিনি। আমার ইচ্ছা আছে পরে অনলাইন ক্লাস শুরু করব, সেটা ইউটিউবে হয়তো করা যাবে না, তো গুগল মিট বা জুম কোনো একটা কিছু দিয়ে করতে হবে। সে দেখা যাক, যখন আমি পাবো বেশ কিছু মানুষ তখন করব। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমার প্রোগ্রাম। আজকে এই পর্যন্তই, নমস্কার।